বন্ধুগণ স্বাগত। প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনারা আমার ভিডিও নিয়মিত পেতে পারেন। আমার এখন পর্যাপ্ত সময়, প্রতিদিন আমি 2-3টের বেশি ভিডিও করছি, শর্টস ভিডিও করছি, সেগুলো সব দেখবেন। জিওপলিটিক্সের খবর, এটা আপনার জ্ঞানবর্ধনে যথেষ্ট সাহায্য করবে। আমি অনেক রিসার্চ করে এই সমস্ত ভিডিওগুলো তৈরি করি। আজকে যেটা গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর নিয়ে আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 31শে জুলাই, এই মাসের 31শে আগস্ট তিনি চীন যাচ্ছেন। চীনে এসসিও মিটিং আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং আছে, এবং যে বিশেষ খবর পাওয়া গেল সেটা হচ্ছে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবেন এবং তিনিও থাকবেন, এবং তিনি সাইডলাইনে ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই মুহূর্তে। এরপরে যেটা বিশেষ খবর একটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এখন আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তিনি এখন রাশিয়া ভিজিট করছেন, এবং রাশিয়া ভিজিট করে তিনি সেখানে মিস্টার পুতিনের সাথে বেশ 2-3টে মিটিং করেছেন। এবং সেই মিটিংটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ভারত আমেরিকার সঙ্গে যে সমস্ত প্রতিরক্ষা চুক্তি ছিল, বিশেষত F-35 বিমান কেনা, সেইটা ক্যান্সেল করে দিয়েছে, এবং রাশিয়ার কাছে একটা বিশেষ বিমান কেনার ব্যাপারে কথাবার্তা চলছে। সেই প্রতিরক্ষা চুক্তিটাকে ফাইনাল করার জন্য, একটা ফাইনাল শেপে নিয়ে আসার জন্য আমাদের এনএসএ অজিত ডোভাল এখন রাশিয়াতে ভিজিট করছেন। এবং শোনা যাচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি খুব শীঘ্রই একবার ভারত আসছেন, এবং সম্ভবত এই মাসেই ভারত আসবেন, এই আগস্ট মাসেই ভারত আসবেন। এবং তা যদি হয় তাহলে পরে তো সেটা একটা নতুন করে বিশেষ গুরুত্ব বেড়ে যাবে। এমনিতেই রাশিয়া এখন চীন, ভারত, রাশিয়া যে আগে একটা ছোট্ট 3 দেশের একটা ছোট্ট গ্রুপ হয়েছিল, সেটা হচ্ছে রিক রাশিয়া, ইন্ডিয়া এবং চাইনা। তো সেই গ্রুপটাকে প্রেসিডেন্ট পুতিন আবার রিভাইভ করতে চাইছেন, অর্থাৎ 3টে দেশ মিলিয়ে নিজেদের মধ্যে যাবতীয় আদান প্রদান সবসময় হচ্ছে যে হতে থাকুক। এখন এই যে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং রাশিয়ার থেকে ভ্লাদিমির পুতিন এখানে আসবেন, এবং তিনি এসসিও মিটিংও যাবেন, সেখানেও সাইডলাইনে কথা হবে। এইটা একটা জিওপলিটিক্সে লেটেস্ট ডেভেলপমেন্ট এই জন্য যে এর ফলে সারা পৃথিবীর যে অক্ষশক্তি, সে অক্ষশক্তিটা পরিবর্তন হতে চলবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে সব দেশের উপর যেভাবে খবর দিতে শুরু করেছেন, এটা তার বিরুদ্ধে একটা মস্ত বড় জোট হিসেবে কিন্তু প্রতিপন্ন হবে। 3 বৃহৎ দেশ, তার মধ্যে রাশিয়া এবং চীন যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, ভারতও তার উঠতি ইকোনমি নিয়ে এবং সৈন্য শক্তি নিয়ে যথেষ্ট ক্ষমতা সম্পন্ন এই মুহূর্তে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, তার ভয়ানকভাবে বিরোধিতা করেছে ব্রাজিল, ভারত এবং চায়নাও বিরোধিতা করছে, এবং রাশিয়ার থেকে তেল কিনা চীনও একদমই বন্ধ করেনি। এবং দেখা যাচ্ছে যে এরপর সম্ভবত সাউথ আফ্রিকা, তারাও হয়তো সম্ভবত একই লাইন যাবে, কারণ তারাও একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে সাউথ আফ্রিকাও মনে করছে এনাফ ইজ এনাফ, অর্থাৎ অনেক হয়েছে, এটা আর বেশি দিন এইভাবে মেনে নেওয়া যায় না। তো তা যদি হয়ে যায়, দেখা যাবে যে ব্রিক্স নেশনগুলোর মধ্যে বিশেষত ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং সাউথ আফ্রিকা, মেজর যে 5টা-6টা দেশ, তারা যদি একাট্ট হয়ে যায়, তখন কিন্তু আমেরিকার কাছে এইটা একটা সমস্যা অবশ্যই তৈরি হবে। এই ট্যারিফ গেম, এই গেমটা অবশ্যই বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে ট্যারিফের ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন যে আমেরিকার সঙ্গে ট্যারিফটা চুক্তি করেছে, তাতে এখন তারা দেখছে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতি হওয়ার জন্য তারা এখন থেকেই অন্যভাবে প্রতিবাদ শুরু করছে। এবং শুধু তাই নয়, একবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প তাদেরকে রাজি করিয়ে নিয়েছেন, তো সেহেতু দেখা যাচ্ছে যে আমেরিকান গুডস ইউরোপিয়ান ইউনিয়নে এসে
বিভিন্ন রেটে 15 থেকে 35% পর্যন্ত ট্যারিফে ইউরোপিয়ান ইউনিয়নের গুডস আমেরিকাতে গেলে পরে আমেরিকা সেখানে 15 থেকে 35% পর্যন্ত বিভিন্ন গুডসের উপরে ট্যারিফ চাপাবে, এবং ধরেও না সবচেয়ে কমপক্ষে 15% যদি না, সেটাও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর কাছে একটা মস্ত বড় বোঝা হবে। এবং আমেরিকার প্রোডাক্ট নাকি ইউরোপিয়ান ইউনিয়নে এসে প্রায় 0%-এ বিক্রি করতে হবে, এরকম একটা চুক্তি হয়েছে। তা বাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকাতে $600 ইনভেস্টমেন্ট করবে 3 বছরে, এটাও নাকি বলেছে। এবং তাতে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন ঠিক আছে 3 বছরে $600 ইনভেস্ট করবে, তাহলে এখন এবছরের $200 ইনভেস্ট করো। এখন এতে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে একটা সমস্যা আছে। ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান জার্মানির যে ভদ্রমহিলা, তিনিও এখন বিপাকে পড়েছেন। তাকেও এখন আর সবাই আর কেউ ট্রাস্ট করে উঠতে পারছে না। এবং বেলজিয়ামের যে ব্রাসেলস শহরে ইউরোপিয়ান ইউনিয়নের যে অফিস, সেই অফিসেও কিন্তু একটা বিশেষ হলচল পড়ে গেছে, যে একটা নড়নচড়ন শুরু হয়ে গেছে, যে এইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের ছোটো ছোটো দেশগুলো তারা কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে পরিবর্তিত দিনরাত চাহিদাগুলো আসছে, সেই চাহিদা কীভাবে মিটিয়ে তুলতে পারবে। এর বাইরে একটা দেখা গেল কি, এর মধ্যে জার্মানি, ফ্রান্স এবং ইউকে এরা কিন্তু এই E3 এরা কিন্তু এককাট্টা হওয়ার চেষ্টা করছে। কারণ এই দেশগুলো আস্তে আস্তে বুঝতে পারছে যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইউক্রেনের পরাজয় অবশ্যম্ভাবী, এবং রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়ে বসে আছে। ক্রিমিয়া তো দখল করেছে, তা বাদ দিয়ে আরও একটা বড় অংশ দখল করে নিয়ে বসে আছে রাশিয়া। এবং ফলস্বরূপ কী হচ্ছে, এখন রাশিয়ান যে গ্রাউন্ড ফোর্স অর্থাৎ মিলিটারি, এই মানে ড্রোন আক্রমণ এবং এয়ার আক্রমণ ছাড়াও, মিসাইল আক্রমণ ছাড়াও রাশিয়ার যে মিলিটারি গ্রাউন্ড ফোর্স, তারা ক্রমশ হচ্ছে যে এগিয়ে চলেছে ইউক্রেনের দিকে। এবং ইউক্রেনের যে মিলিটারি যে সাপ্লাই, অর্থাৎ মিলিটারি যে রসদ বিভিন্ন সাপ্লাই, সেই সাপ্লাই লাইনটাকে রাশিয়া খুব শীঘ্রই মধ্যে কেটে দেবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ইউক্রেনের কাছে এখন রাশিয়ার কাছে মানে কোনো শর্ত বিনাই স্যারেন্ডার করা ছাড়া আগামী দিনে এর কোনো উপায় থাকবে না, কেউই ইউক্রেনকে আর বাঁচিয়ে তুলতে পারবে না। এবং কানাডাও দেখা যাচ্ছে এর মধ্যে এই টাইপের ব্যাপারে আজকে মার্কনি একটা বক্তব্য দিয়েছেন, এবং সেখানে তিনি পরোক্ষে বুঝিয়েছেন যে কানাডাও আগামী দিনে ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভেবেই যাবতীয় কাজকর্ম করবে। অর্থাৎ ভারত যে বক্তব্যটা তুলেছে যে ভারত উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইটস ন্যাশনাল ইন্টারেস্ট, সেটা এখন সব দেশের কাছে একটা বিশেষ একটা ন্যারেটিভ হিসাবে কাজ করছে, যে আমরা আমাদের দেশের স্বার্থকে বিঘ্নিত করে আমেরিকার সঙ্গে কোনো রকম কোনো চুক্তিতে যাব না, এরকম একটা বিষয় কিন্তু আস্তে আস্তে কাজ করছে। সাউথ কোরিয়া জাপানের সঙ্গে একটা চুক্তি হয়েছে, কিন্তু সাউথ কোরিয়া জাপানের সঙ্গে যে চুক্তিটা হচ্ছে, তাতে জাপান এবং সাউথ কোরিয়া দেখছে আমরা ভীষণভাবে লুজার। আমেরিকান গুড সাউথ কোরিয়া এবং জাপানে এসে 0% ট্যারিফে বিক্রি হবে, অথচ সাউথ কোরিয়া এবং জাপানের গুডস আমেরিকাতে যে একটা মোটা অঙ্কের ট্যারিফে সেখানে বিক্রি হবে। অর্থাৎ আমেরিকা ভীষণভাবে জাপান এবং সাউথ কোরিয়াকে লস করছে। তো এর ফলে কী হয়েছে, সাউথ কোরিয়া এখন বলতে শুরু করেছে যে না, আমরা এই যে চুক্তি হয়েছে, এই চুক্তির বিষয়টা খুব একটা বুঝে উঠতে পারিনি, এইটা আমরা মানছি না। অর্থাৎ গ্র্যাজুয়ালি সাউথ কোরিয়া ট্রাইং টু অ্যাভয়েড হোয়াটএভার এগ্রিমেন্ট অলরেডি ডান উইথ ইউএস রিলেটিং টু ট্যারিফ। এইটা একটা নতুন ডেভেলপমেন্ট। আর একটা বিশেষ ডেভেলপমেন্ট হলো, আজকে শুনছিলাম একটা ইউএস স্পেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিয়েট, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কী ব্যাপার, আপনারা ভারতের সঙ্গে কি নেগোসিয়েশন বন্ধ করে দিলেন, 50% চাপিয়ে দিয়েছেন, সেটাই থাকলো নাকি? ভারতের উপর আমেরিকা 50% ট্যারিফ চাপিয়েছে, এতে ভারতের একটা এক্সপোর্টে বড় ক্ষতি হবে। তো যাই হোক, যদিও আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি বলেছেন কিছু ক্ষতি আমি স্বীকার করলেও আমি ভারতের সার্বভৌমত্বকে কোনো দেশের কাছে বন্ধক রাখবো না, তিনি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু টল অ্যান্ড স্ট্রং আছে। এবং আজকে দেখা যাচ্ছে এতদিন আমেরিকান টাইপের সাপোর্ট করে গেলেও আজকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করেছেন, নরেন্দ্র মোদীকে লিখেছেন যে না, আমেরিকা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, আপনি কিন্তু ওই ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবেন না। তার মানে কি রাহুল গান্ধী এখন বুঝে গেছেন যে এইভাবে ট্রাম্পের পক্ষে কথা বলতে গিয়ে বা ট্রাম্পের সমস্ত সিদ্ধান্তগুলোকে পরোক্ষে সমর্থন করতে গিয়ে সারা ভারতবর্ষে তার যে জনপ্রিয়তা, তার দলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় ভয়ানক ভাটা পড়ছে। এবং আগামী যে
এই নভেম্বর ডিসেম্বর মাসে, অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে বিহারের নির্বাচন হবে, এর প্রভাবটা বিহারের নির্বাচনে ভীষণভাবে পড়বে। এমনিতেই সেখানে যে জোট, সেই জোটের যে সিট শেয়ারিং, সেই সিট শেয়ারিং নিয়ে বড্ড টানাপোড়েন তৈরি হয়েছে। মানে কংগ্রেস, আরজেডি এবং আর যে ছোটো সমস্ত দলগুলো আছে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এবং এর বাইরে আবার সেখানে প্রশান্ত কিশোরের দল, সেও একটা স্বরাজ পার্টি, তারাও একটা বড় শক্তি হিসেবে উঠে আসছে। এবং আসাদুদ্দিন ওয়েসির এআইএমএম, তারাও কিন্তু বিভিন্ন সিটে প্রার্থী দেবে এবং অতএব আরজেডি কংগ্রেসের যে এমওয়াই ইকুয়েশন, সেই ইকুয়েশনে ভাগ বসবে। কারণ আগেরবারেও বিহারের ভোটে এমআইএমএম প্রার্থী দিয়ে প্রায় 5টা সিট কিন্তু জয়লাভ করেছে। এবারে তারা আরও অনেক বেশি ভোটে সিটে প্রার্থী দেবে। ফলে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী একটা অনুমান করতে পেরেছেন যে এটা বোধহয় আগামী দিনে আমার জন্য খুব ক্ষতি হতে পারে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে ট্যারিফ গেম, এই ট্যারিফ গেমটাকে কেউই আর খুব একটা পছন্দ হচ্ছে না। সারা বিশ্বের বুকে ডোনাল্ড এবং আমেরিকা এবং একঘরে হতে শুরু করেছে। এবং এইটা চলতে থাকলে আমেরিকার খুবই আগামী দিনে ক্ষতি হবে। কোনো দেশই আর আমেরিকার যে বৃহৎ শক্তি হিসাবে তাকে আর মেনে নেওয়া, সবাই নিজের নিজের মতো নিজের দেশের স্বার্থের কথা ভাববে। এবং ভারত যে পথটা দেখিয়েছে, এখন দেখা যাচ্ছে পৃথিবীর বেশিরভাগ দেশই ভারতের সেই পথে হাঁটতে শুরু করেছে যে ইন্ডিয়া উইল নট কম্প্রোমাইজ উইথ ইট ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাট এনি কস্ট। এবং যখন ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে ভারত জানিয়েছে যে আপনারাও তো রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনছেন, কেমিক্যালস কিনছেন, তার কি হবে? এবং ইউরোপিয়ান ইউনিয়ন তো সেখান থেকে প্রচুর মালপত্র কিনছে, কেমিক্যালস কিনছে, লোহা কিনছে, স্টিল কিনছে এবং গ্যাস কিনছে, তার কি হবে? তার কি ন্যাটো জোটের যে সদস্য, তারা যে রাশিয়ার থেকে এত পরিমাণ ইম্পোর্ট করছে, তার কি হবে? তখন তিনি বলেছেন, ও এরকম ব্যাপার, আমেরিকায় যে ওখান থেকে কিছু কেনাকাটা হচ্ছে সেটা আমার জানা ছিল না, লেট আই উইল এনকোয়ার। তো এইরকম কথাবার্তা, এটা আমি আগেও বোধহয় বলেছি, এরকম কথাবার্তা বলে সবাইকে মিসলিড করার আগামী দিনের দিন শেষ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ খেলা শুরু করেছেন, এতে তারই যে দেশে তার যে জনপ্রিয়তা ভীষণভাবে কমে গেছে, তার দলের মধ্যে তার জনপ্রিয়তা ভীষণভাবে কমে যাচ্ছে। এবং আমেরিকাতে তার বিরুদ্ধে একটা মস্ত বড় প্রোটেস্ট শুরু হয়েছে। আমেরিকায় যে জিনিসপত্রের দাম আসলে কমছেই না, গ্রোসারির জিনিসপত্রেরও দাম বাড়ছে। এবং শুধুই তিনি ট্রুথ সোশ্যালে লিখে যাচ্ছেন, এই এত টাকা ইনভেস্টমেন্ট হলো, এই অত টাকা ইনভেস্টমেন্ট হলো, আমেরিকার সুদিন এবারে ফিরে আসবে, সব ঋণ আছে সেই ঋণ সব শোধ হয়ে যাবে, এসব লিখে যাচ্ছেন, এমপ্লয়মেন্ট অনেক বেড়ে যাবে। কিন্তু আদৌ সেসব সত্যি নয়। যেখানে তিনি 2.5 লাখ 3 লাখ এমপ্লয়মেন্টের কথা বলেছেন, গত মাসে দেখা যাচ্ছে মাত্র 70,000 এমপ্লয়মেন্ট হয়েছে। তো সেই নিয়েও আমেরিকান সাংবাদিকরাও ভীষণভাবে সমালোচনা করছে। ওখানকার বিশিষ্ট একজন নেত্রী নিকি হেলি, তিনিও ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সমালোচনা করেছেন। সাংবাদিকরা এখন আর ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে কথা বলছে না। অতএব ভারতের যে উঠতি শক্তি এবং ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পৃথিবীর অন্যান্য দেশকে সিদ্ধান্ত নিতে ভীষণভাবে প্রভাবিত করছে। এখানেই ভারতবর্ষের জয়লাভ। ধন্যবাদ।